ওকে। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে মনে হয় সামাজিকীকরণের সংজ্ঞা, তারপর হচ্ছে সামাজিকীকরণের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি পড়ছিলাম। মনে আছে? সামাজিকীকরণের সংজ্ঞা বলো তো একজন। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা ব্যক্তি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছুর সাথে কি বলবো সবকিছুর সাথে কি? তুমি তুমি আগে মানে ঠিক করো যে তুমি কোন বিষয়টা বোঝাতে যাচ্ছ, মানে সামাজিকীকরণ ব্যাপারটা কি? সামাজিকীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ ধীরে ধীরে সামাজিক জীবে পরিণত হয়। তার মানে কি, যে তোমার আমি কখন আমার নিজেকে সামাজিক জীব হিসেবে পরিচয় দিতে পারবো, বা আমি নিজেকে সামাজিক বলতে পারবো, আমি সোশ্যাল বলতে পারবো, আমি সোসাইটির একটা পার্ট বলতে পারবো, যখন আমি সমাজের রীতিনীতি গুলা জানবো, সমাজের যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি যখন জানবো। তাসমিরা, তোমার এটা একটু মিউট করে দাও, হ্যাঁ, মাইক্রোফোনটা, নয়েজ আসতেছে। আচ্ছা, লাবণীটা ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে তোমার সামাজিকীকরণ হচ্ছে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ ধীরে ধীরে সামাজিক জীবে পরিণত হয়। দেখো, এই সামাজিকীকরণ প্রক্রিয়াটা যত সুষ্ঠুভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালিত হবে, বা সামাজিকীকরণ প্রক্রিয়ার সাথে আমরা যত ভালোভাবে সম্পৃক্ত হতে পারবো, ততই কিন্তু আমি সমাজের একজন উৎকৃষ্ট জীব হিসেবে পরিণত হব, তাই না? কারণ আমি সামাজিক নিয়ম কানুন গুলা যখন ভালো করে আত্মস্থ করতে পারবো, তখনই কিন্তু আমাকে একজন মানে প্রপার সোশ্যাল হিউম্যান বিং বলা যাবে, বা সামাজিক জীব বলা যাবে। আমি লাস্ট ক্লাসে এগুলা তোমাদেরকে বলেছিলাম যে তোমার অ্যারিস্টটল কি বলেছিলেন, যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হচ্ছে কি পশু, না হয় দেবতা। দেখো, আমরা সমাজে জন্মগ্রহণ করি, সমাজে বেড়ে উঠি, আবার সমাজে মৃত্যুবরণ করে থাকি। জন্মের পর একটি শিশু অত্যন্ত অসহায় থাকে। কেন অসহায় থাকে? কারণ সে কোনো কিছু সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, সে কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা রাখে না। কিন্তু ধীরে ধীরে সে যখন বড় হয়, তখন সে পরিবারের সদস্যদের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাপারগুলা সম্পর্কে ধারণা নিতে থাকে, বা তাকে শেখানো হয়। ইভেন তার নিজের সম্পর্কেও শেখানো হয়, কোনটা হাত, কোনটা পা, কোনটা চোখ, কোনটা নাক, কোনগুলা চুল, সবকিছু কিন্তু তাকে আস্তে 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 শেখানো হয়। দেখো, এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু সে তার নিজের সম্পর্কে একটা ধারণা লাভ করে থাকে। তারপরে আবার দেখা যায় যে সে সে তার আত্মীয় স্বজন সম্পর্কে, বাবা মা, আত্মীয় স্বজন সম্পর্কে ধারণা লাভ করে থাকে। এইভাবে কি হয়, তার মধ্যে একটা আহ একটা প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, সামাজিক যে নিয়ম কানুন গুলো রয়েছে, যে বিধি নিষেধ গুলো রয়েছে, সেইগুলা কিন্তু সে আত্মস্থ করা শুরু করে, যা তোমার জন্মের শুরু থেকে বা জন্ম থেকে শুরু হয়, আবার একদম মৃত্যু অবধি, মানে আমরা যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে শিখতেই থাকি, শিখতেই থাকি। আমরা কি কখনো বলতে পারবো যে লাইফের এই সময়টাতে গিয়ে আমাদের শিক্ষাটা শেষ, আর কিছুই শিখতে হবে না? আমরা লাইফে যে স্টেজেই থাকি নাকি যেন, প্রত্যেকটা স্টেজে গিয়ে কিন্তু নতুন নতুন ব্যাপারগুলোর সাথে পরিচিত হই, আর নতুন নতুন ব্যাপারগুলোর সাথে পরিচিত হওয়ার মাধ্যমেই কিন্তু আমরা নতুন বিষয়গুলা জানতে পারি বা শিখতে পারি। এর মাধ্যমে কি হয়, আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। এভাবেই আমরা সমাজের নিয়ম কানুন গুলা শেখার মাধ্যমে সামাজিক জীবে পরিণত হয়ে থাকি। দেখো, প্রাথমিক অবস্থায় তার মধ্যে মানবীয় বৈশিষ্ট্য সমূহ সুপ্ত থাকে, মানে তার মধ্যে কিন্তু মানবীয় বৈশিষ্ট্যগুলো থাকে, কিন্তু তাকে যেভাবে শেখানো হয়, তার সেই যে সুপ্ত যে বৈশিষ্ট্যগুলো বা মানবীয় যে গুণাবলীগুলো রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বিকশিত হতে থাকে। এই জন্যই দেখা যায় কি, যে আমরা বাচ্চাদেরকে সবসময় পজিটিভ কোনো কিছু শেখানোর চেষ্টা করি। কারণ হচ্ছে কি, তাকে আমি যেটা শেখাবো, তাকে যদি ছোটবেলায় আমি পজিটিভ ব্যাপারগুলো শেখাই, সে আস্তে 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 বড় হবে, এবং বড় হওয়ার পাশাপাশি সে পজিটিভ ব্যাপারগুলো সম্পর্কে বা পজিটিভ ভাবে তার চিন্তা ভাবনাটা গ্রো করবে। আর তখন সে ভালো কাজকর্মের সাথে সম্পৃক্ত হবে। কিন্তু তাকে যদি আমি নেগেটিভ কিছু শেখাই, সে কিন্তু এই নেগেটিভ বিষয়গুলোর সাথে জড়িয়ে গিয়ে কিন্তু সে কি করবে, যে বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত হবে। ধরো, তোমরা দেখতে পাবে যে বস্তি এলাকায় বিভিন্ন ধরনের আহ একদম ছোট, মানে অল্প বয়স থেকে কিন্তু বিভিন্ন ধরনের তোমার অসামাজিক কাজের সাথে লিপ্ত হয়। যেমন ধরো, তোমার চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের এরকম অন্যায় অপরাধমূলক কাজ সংগঠিত হয়ে থাকে। সেটা কেন হয়?
দেখবা যে সেখানকার যে সোশ্যালাইজেশন যে প্রসেসটা, সেই প্রসেসটাই ভুল। আর সেই ভুল প্রসেসের জন্য কিন্তু সে কি হয় যে নেগেটিভ দিকে বা নেগেটিভ কাজগুলাকে অ্যাকসেপ্ট করে থাকে। তাকে কিন্তু ওই জিনিসগুলোই শেখানো হয় যে সে কি করবে, যে সে কোন কাজগুলা করবে, তাকে এই ব্যাপারগুলা শেখানো হয়। তার মধ্যে কিন্তু এটা বোঝানো হয় না যে এই কাজটা খারাপ, এই কাজটা ভালো। আত্মীয়স্বজন ও খেলার সাথীদের মাধ্যমে শিশুর তো সুপ্ত গুণাবলী কি হয় ধীরে ধীরে বিকশিত হতে থাকে। তো তার মানে কি যে একজন মানুষ একদম জন্মের পর থেকে মৃত্যু অবধি এই প্রসেসের মধ্যেই থাকে। সে এই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু নানামুখী শিক্ষা লাভ করে থাকে। আর সেভাবেই কিন্তু শিক্ষার মাধ্যমে সে তার নিজের ব্যক্তিত্বকে ব্যক্তিত্বের বিকাশ লাভ করে এবং সে সমাজে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিন্তু সে অবগত হয় এবং সেভাবে কিন্তু সে সমাজে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করে থাকে। আচ্ছা, আমরা এর পরে যাই। আচ্ছা, এগুলো মনে হয় আমি বলছিলাম লাস্ট ক্লাসে। লাস্ট ক্লাসে কি আমি এইগুলো পড়াইছিলাম যে বিভিন্ন সমাজ বিজ্ঞানী নৃবিজ্ঞানীদের সংজ্ঞা? বলো তো একটু। জি স্যার, এটুক পড়ানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আর পড়াচ্ছি না। আমরা পরের অংশটাতে যাই। এটা মনে হয় পড়ানো হয়েছিল, সামাজিকীকরণের সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এখন আসি আমরা সামাজিকীকরণের মাধ্যম বা বাহন। দেখো, সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ সামাজিক বিভিন্ন ধরনের রীতিনীতিগুলো শিখে থাকে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ ধীরে ধীরে সামাজিক জীবে পরিণত হয়। এখন আমরা যদি দেখি যে সামাজিকীকরণের বাহন কোনগুলো, দেখো, সামাজিকীকরণের প্রথম শিশু জন্মের পরে সে কোনো পরিবারেই জন্মগ্রহণ করে থাকে। তো তার মানে কি যে পরিবার হচ্ছে সামাজিকীকরণের প্রথম এবং মুখ্য বাহন বা মাধ্যম। তাকে তাহলে তোমরা একজন বলো তো যে পরিবারের মাধ্যমে একটা শিশু কি কি শিক্ষা লাভ করে থাকে? তোমাদের কাছে প্রশ্ন। জি স্যার, আবার বলেন। পরিবারের মাধ্যমে, এই যে সামাজিকীকরণের প্রথম বা প্রধান বাহন হিসেবে বিবেচনা করা হয় পরিবারকে। তাহলে কেন পরিবারকে প্রথম বা প্রধান মাধ্যম হিসেবে বাহন হিসেবে বিবেচনা করা হয়, সেটা একজন একটু মানে এক্সপ্লেন করো যে পরিবার থেকে একটি শিশু কি কি শিক্ষা লাভ করে থাকে। পরিবার থেকে একটা শিশু প্রাথমিক শিক্ষা লাভ করে, তার রাজনৈতিক শিক্ষা, তারপরে আপনার কাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, এগুলো সব, গুড। নৈতিক বিভিন্ন শিক্ষা, প্রতিষ্ঠানের সাথে মূল্যবোধ। পরিচিতি হওয়া, নৈতিক শিক্ষা লাভ করা। তার মানে কি যে পরিবার হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, যেখান থেকে একজন শিশু তার প্রাথমিক সকল ধরনের শিক্ষা লাভ করে থাকে। সেটা একদম মাতৃভাষা থেকে শুরু করে তার কথা বলার ধরন, তার মানে ব্যবহার বা আচরণগত যে ব্যাপারগুলো রয়েছে, তারপর হচ্ছে তার যে বেসিক যে কিছু মানে বিষয় রয়েছে, সেইগুলা সবকিছুই কিন্তু সে পরিবার থেকে শিক্ষা লাভ করে থাকে। আচ্ছা, আমরা ক্লাসে যাই। বুঝলাম। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন দেখি যে আমরা বলছিলাম যে পরিবার হচ্ছে সামাজিকীকরণের প্রথম বা প্রধান বাহন। আসলেই তাই যে একটা শিশু জন্মগ্রহণ করে পরিবারে এবং সেই পরিবার থেকেই কিন্তু তার যে প্রাথমিক শিক্ষা রয়েছে বা প্রাথমিক সামাজিকীকরণ যে প্রসেস রয়েছে, সেটা কিন্তু যে সে পরিবার থেকেই শিক্ষা লাভ করে থাকে। তার আচরণগত দিক বলি আমরা, তার মূল্যবোধ, তারপর তার নৈতিকতা বা তার যে বিভিন্ন ধরনের সম্পর্কের সাথে সম্পৃক্ত হওয়া, সকল কিছুর বেসিক যে ব্যাপারগুলা রয়েছে বা তোমার মৌলিক যে শিক্ষাটা রয়েছে, সেটা কিন্তু সে পরিবার থেকে শিক্ষা লাভ করে থাকে। এই জন্য সামাজিকীকরণের সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম বা বাহনই বলা হয় এই পরিবারকে। পরবর্তীতে আসি আমরা শিক্ষা প্রতিষ্ঠান। দেখো, পরিবারের পরেই কিন্তু একটা শিশু সে মানে মোটামুটি বোঝার পরেই কিন্তু সে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রথম সম্পৃক্ত হয়ে থাকে, তাই না? 4 বছর 5 বছর বয়সে কিন্তু সে পরিবারের বাইরে কোথাও গিয়ে যদি শিক্ষা লাভ করে, তাহলে সেটা হচ্ছে একটা আনুষ্ঠানিক শিক্ষা, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সমাজের একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান। তো তোমার এই শিক্ষা প্রতিষ্ঠানের যে শুধুমাত্র যে খাতা কলমের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়, ব্যাপারটা এরকম না। সেখানে কিন্তু তার আচরণগত যে ব্যাপারগুলো রয়েছে,
তার যে নিয়ম নীতির যে ব্যাপারটা রয়েছে, তার নিয়মানুবর্তিতার যে ব্যাপার রয়েছে, তার অধ্যবসায়ের যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসগুলা সম্পর্কে কিন্তু সে ধারণা লাভ করে থাকে। সে বড়দের সাথে কিরকম আচরণ করবে, ছোটদের সাথে কিরকম আচরণ করবে, বা সে বাসার বাইরে গিয়ে মানুষের সাথে কিভাবে মিশবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে গিয়ে কিন্তু সে তার নিজের ব্যক্তিত্ব সম্পর্কে সচেতনতা লাভ করে থাকে। সে ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করে থাকে, এবং সেটা পাশাপাশি তার নিজের যে সুপ্ত যে প্রতিভাগুলো রয়েছে সেভাবে কিন্তু সে বিকশিত করার চেষ্টা করে থাকে। তাই না? দেখো, তুমি পরিবারের বাইরে যদি তুমি বলো যে তোমার একদম সেই ক্লাস 1 থেকে, অনেকে প্লে গ্রুপ, নার্সারি থেকে পড়াশোনা শুরু করে। সেখান থেকেই কিন্তু সে বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করছে। এই যে তোমরা যারা পড়াশোনা করতেছো, তো তোমরা কি শুধুমাত্রই যে বইয়ের ব্যাপারগুলাই শিখতেছো, নাকি বইয়ের ব্যাপারের বাইরেও মানবীয় যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাভ করে থাকো? বলো তো। বইয়ের বাইরেও মানবিক যে গুণাবলীগুলো আছে ওইগুলো শিখতে পারি। হ্যাঁ, আর অনেক কিছু রয়েছে। কারণ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এটা। কারণ আমরা মোটামুটি মানে একদম ছ ছোটবেলা থেকে একটা বড় সময় মানে 18-20 বছর বয়স, মানে 18-20 বছর আমরা এই শিক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত থাকি। তাই না? তো আর এই সম্পৃক্ততার মাধ্যমেই কিন্তু সমাজে আমার নিজের অবস্থান তৈরি করে থাকি, বা সমাজে আমি কোন শ্রেণীতে বসবাস করব সেটাও এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যে শিক্ষা লাভ করে থাকি তার উপরেই ভিত্তি করে আমার সমাজের যে অবস্থান তৈরি হয়ে থাকে। সমাজে যে আমার জন্য যে মর্যাদার জায়গাটা রয়েছে সেটা ঠিক হয়ে থাকে, বা আমি কি ধরনের পেশার সাথে সম্পৃক্ত হব সেটাও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভের মাধ্যমেই কিন্তু আমরা ঠিক করে থাকি। তারপর হচ্ছে তোমার সঙ্গী দল। আমরা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পরে শুধু যে টিচারদের সাথেই মিশি ব্যাপারটা কিন্তু তা না। আমাদের সমবয়সী পাড়ার অনেক বন্ধু-বান্ধব থাকে। আর বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা কিন্তু সবথেকে বেশি পরিমাণ এই বন্ধু-বান্ধবের সাথে সম্পৃক্ত হয়ে থাকি। আর তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানান ধরনের জ্ঞান অর্জন করে থাকি বা শিক্ষা লাভ করে থাকি। যেরকম ধরো যে আমরা কিন্তু আমার চারপাশে যা ঘটতেছে সেটার দ্বারা কিন্তু সবসময় প্রভাবিত হয়ে থাকি। আর সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে একজন মানুষের লাইফে। আর এই সঙ্গী দল সবথেকে বেশি তোমাকে কি করতে পারবে? যে প্রভাবিত করতে পারবে। একটা বয়সের পরে দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে তার ফ্যামিলির সাথে সবকিছু বলতে না পারলেও সে তার ফ্রেন্ডের সাথে, বেস্ট ফ্রেন্ডের সাথে সেটা শেয়ার করে থাকে। সেটা কেন শেয়ার করে থাকে? তার প্রতি একটা ট্রাস্টের জায়গা, তার প্রতি একটা ভালোবাসার জায়গা তৈরি হয়। আর এই ভালোবাসার জায়গাটা তৈরি হওয়ার মাধ্যমেই কিন্তু সে অনেক ধরনের মানবীয় যে গুণাবলীগুলো রয়েছে, আচরণগত যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলা কিন্তু সে তার সঙ্গী দল থেকে শিখে থাকে। তারপরে হচ্ছে ধর্মীয় আদর্শ। ধর্মীয় ধর্মীয় আদর্শের দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত হয়ে থাকি। ধর্ম মানুষের বিশ্বাস। ধর্ম মানুষের নানামুখী বিশ্বাস তৈরি করে দেয়। আর ধর্মের দ্বারাই কিন্তু আমরা সবথেকে বেশি নিয়ন্ত্রিত হয়ে থাকি। আমরা যেকোনো কাজ করার আগে চিন্তা করি যে আমার ধর্ম কি বলছে? সেটা কি আমার জন্য করণীয় নাকি সেটা আমার জন্য বর্জনীয়? তো আমার কিন্তু ওই ধর্মীয় আদর্শের উপর ভিত্তি করে কিন্তু আমরা নানামুখী কাজ করে থাকি। আমরা অনেক বেশি মোটিভেটেড হয়ে থাকি এই ধর্মীয় ব্যাপারগুলোর দিক থেকে। তারপরে হচ্ছে তোমার সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সমাজে বসবাস করতে গিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হই। আর প্রত্যেকটা সংস্কৃতিরই কি রয়েছে? নানামুখী অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। আমরা বাংলাদেশে বসবাস করতে গিয়ে আমরা পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে তোমার নবান্ন উৎসব, এরকম নানামুখী সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পালন করে থাকি। আর সেটা কিন্তু আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর সেই গুরুত্বপূর্ণ পার্টের দ্বারাই কিন্তু আমরা কি হই? অনেক বেশি প্রভাবিত হয়ে থাকি। কারণ সংস্কৃতি কি? আমরা যা আমাদের সবটুকুই হচ্ছে আমাদের সংস্কৃতি। মানে কি আমি আমার সংস্কৃতির দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়ে থাকি। দেখা যাচ্ছে গণমাধ্যম। বর্তমান সময়ে গণমাধ্যম মানুষকে সচেতন করে তুলছে। গণমাধ্যমের দ্বারা মানুষ অনেক অজানা বিষয় সম্পর্কে ধারণা লাভ করে থাকে। আর এই গণমাধ্যমের দ্বারা কিন্তু আমরা অনেক বেশি প্রভাবিত হই। সমাজের বিভিন্ন নানামুখী অসঙ্গতিগুলা কিন্তু গণমাধ্যমগুলো তুলে ধরে। আর সেই তুলে ধরার মাধ্যমেই কিন্তু আমরা সমাজের যে খারাপ ব্যাপারগুলা রয়েছে বা ভালো ব্যাপারগুলা রয়েছে, কোনগুলা আমাদের গ্রহণ করার মতো বা কোনগুলা থেকে আমরা দূরে থাকবো, কোনগুলার ফলে আ সমগ্র বিশ্বে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে সবগুলাই কিন্তু এই গণমাধ্যম প্রকাশ করে থাকে। আর এই গণমাধ্যমের ভূমিকা কিন্তু সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এই গণমাধ্যমের থেকে কিন্তু আমরা অনেক ধরনের শিক্ষা লাভ করে থাকি। দেখা যাচ্ছে রাষ্ট্র
রাষ্ট্র গণমাধ্যম পাশাপাশি অবস্থান করে থাকে। আমরা সমাজের থেকে বৃহৎ আকৃতির যদি একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি তাহলে সেখানে দেখতে পাই রাষ্ট্র। আর সেই রাষ্ট্র থেকেই কিন্তু আমাদের মধ্যে কি হয় যে রাজনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে, দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলা কিন্তু আমরা শিখে থাকি এই রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে। পৃথিবীর সব দেশেই কিন্তু কোনো না কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে। আর সব দেশেই কিন্তু একটা সঠিক নিয়মে পরিচালিত হয়ে থাকে। তারপরে আসি আমরা সাহিত্য। সাহিত্য সাহিত্য একটা দেশের বলি বা একটা রাষ্ট্রের বলি গুরুত্বপূর্ণ একটা পার্ট। সাহিত্যের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করে থাকি বা ওই সংস্কৃতির দ্বারাই কিন্তু দেখা যায় কি যে তোমার ওই সাহিত্য যে ব্যাপারটা রয়েছে সেটা গড়ে ওঠে। ধরো আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি বা আমরা কাজী নজরুল ইসলাম বা আরো যারা রয়েছে যে সাহিত্যিক, যে তাদের লেখনীর মাধ্যমে আমরা অনেক বেশি প্রভাবিত হয়ে থাকি। তাদের লেখনীর মাধ্যমে আমরা আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারি, আমাদের প্রকৃতিগত অবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারি বা আমাদের পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়েই কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনেক ভালো ভালো বিষয়গুলো লিখে গিয়েছে, যা আমাদের আহ বর্তমান এবং ভবিষ্যৎ জীবনের জন্য সেগুলা কোনগুলা মঙ্গলজনক সেগুলা সম্পর্কে আমরা ধারণা লাভ করে থাকি। আচ্ছা, এই সামাজিকীকরণ হচ্ছে এই সবগুলো বিষয়ের একটা সংমিশ্রণ। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাপারের সাথে সম্পৃক্ত হই আর সম্পৃক্ত হওয়ার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নিয়ম কানুন গুলো শিখে থাকি। এটাই হচ্ছে কি এই প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা দিয়ে আমরা ধীরে ধীরে সমাজের মানুষে পরিণত হই। এখন বলো তোমাদের সামাজিকীকরণের বাহন বা মাধ্যম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা বোঝার সমস্যা আছে? খুবই সহজ পার্ট। না স্যার। আচ্ছা, তাহলে আর আমরা আজকে অন্যদিকে যাচ্ছি না, সামনের দিকে যাচ্ছি না। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে বলবে পরীক্ষা রিলেটেড। আর আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। ঠিক আছে?